আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম অনলাইন স্কুল ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আশা করি পরম দয়ালু মহান আল্লাহর অপার কৃপায় ভালো আছো। করোনার মহামারীতে অসহায় পুরো মানব জাতি বিশ্বজুড়ে এই ভাইরাস দিয়ে বেড়াচ্ছে নিজের বিষাক্ত ছোবল। এই সময়ে সাবধানতা অবলম্বন করে আমরা এই ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারি। এমত অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখার লক্ষ্যে আমি অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদানের চেষ্টা করছি। আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করবে। আমি মোহাম্মদ আলমগীর, সিনিয়র শিক্ষক, চল্লকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। সুজলা সুফলা শস্য শ্যামলায় বাংলার সবুজ সমারোহে তারা জন্মগ্রহণ করেছেন। তারা কোনো বহিরাগত নন, তারা কোনো ভিন দেশ থেকে আসেননি, তারা আগন্তুক নন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আমি কোনো আগন্তুক নই কবিতাটি আলোচনা করব। লিখেছেন আহসান হাবিব। শিকনফল। প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠ শেষে তোমরা কবি আহসান হাবিবের পরিচিতি বলতে পারবে। আপন পরিবেশের সঙ্গে ব্যক্তির আন্তঃসম্পর্কের স্বরূপ বর্ণনা করতে পারবে। জন্মভূমির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। স্বদেশের সামগ্রিক সত্তার স্বরূপ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা প্রথমে কবি পরিচিতি জেনে নিই। কবি আহসান হাবিব 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন। পুরস্কার: তিনি সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও 21 পদক পুরস্কার লাভ করেন। কাব্যগ্রন্থ: রাত্রিশেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব। কর্মজীবন: তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। মৃত্যু: 1985 সালে 10 জুলাই তার জীবন অবসান ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা সবাই মিলে কবিতার আবৃত্তি শুনি। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরায় বাঁশবাগান, বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে,
আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই। এই খররৌদ্র জলজ বাতাস, মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালা সব চিনি। সে আমাকে চেনে। হাত রাখু বৈঠায়, লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধু ধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। আমি কোনো আগন্তুক নই। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। আশা করি তোমরা কবিতা আবৃত্তি মনোযোগ সহকারে উপভোগ করেছ। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাত বাঁশ বাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল। উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবি এদেশের সাথে নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য প্রকৃতির নানা অনুষঙ্গকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন। তাই আসমানের তারা ও জমিনের ফুল, গভীর রাতে বাঁশবাগানে বিস্তর জোনাকির মেলা, জারুল জামরুল ফুল ফল সব কিছুই কবিকে চেনে। স্বদেশের প্রতি কবির অধিকার ও নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেছে। সাক্ষী পুবের পুকুর, তার জাগরা ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছ রাঙা আমাকে চেনে। আমি কোনো অব্যাহত নই, খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই। উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবি এ দেশের স্থায়ী বাসিন্দা। এই দাবির সাক্ষ্য দেবে পুবের পুকুর এবং পুকুর পাড়ের ডুমুর গাছের ডালে স্থির দৃষ্টি মাছ রাঙা পাখি কবিকে চেনে, কবিও তাদেরকে চেনে। কবি আগন্তুক বা বহিরাগত কিংবা আমন্ত্রিত অতিথি নন। সে বিষয়টি নিজের অস্তিত্বকে জোরদার ও নির্ভরযোগ্য করতেই তিনি খোদার কসম করে উক্তিটি করেছেন। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবি আগন্তুক বা বহিরাগত নন। জন্মভূমি কবির অস্তিত্বে এমনভাবে মিশে আছে যে তিনি ঘুমের ঘুরে স্বপ্নের মধ্যেও জন্মভূমিকে খুঁজে পান। কবি দেশকে নিজের অনুভূতির মাধ্যমে উপলব্ধি করেছেন। দেশের কোনো একটি অংশে নয়, তিনি মিশে আছেন সমগ্র বাংলাদেশে। আমি কোনো আগন্তুক নই। এই খররুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলে পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো আত্মীয় নই।
উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে জন্মভূমির প্রতি কবির অপরিসীম মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। গ্রাম বাংলার চিরন্তন প্রকৃতির 6 ঋতুতে দারুণ 6টি রং ধারণ করে। বাংলাদেশের ঋতু বৈচিত্র্য অতি মনোহর। সকালে পাখিরা নিড় ছেড়ে উড়ে যায়, বিকেলে আবার ক্লান্ত হয়ে নিড়ে ফিরে আসে। ওই পাখিগুলো কবিকে চেনেন। কবি কারো আত্মীয় হয়ে বেড়াতে আসেননি। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার, টলমল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবি নিজের অবস্থানের সত্যতাকে যাচাই করার জন্য প্রকৃতির যেমন কার্তিকের মাঠের ফসল যখন নতুন শীষ নিয়ে আবির্ভূত হয় তখন সেও কবির অবস্থানের সাক্ষ্য দেয়। সে মঞ্জুরি পাতার মধ্যকার টলমল শিশির অর্থাৎ ক্ষণস্থায়ী শিশির এবং নিশিন্দার ছায়া, গ্রামের সবুজে ঘেরা গাছের ছায়াও কবির অবস্থানের সাক্ষ্য দেবে। অকাল বার্ধক্যে নত কদমারি, তার ক্লান্ত চোখের আঁধার আমি চিনি, আমি তার চিরচেনা সদন একজন। আমি জমিলার মার, শূন্য খাঁ খাঁ রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বাংলার গ্রামীণ সমাজে কদমারির মতো পীড়িত ব্যক্তিদের সংখ্যা কম নয়। দারিদ্র্যের কারণে, অসুস্থতায়, চিকিৎসার অভাবে, রোগে শোকে জর্জরিত এই শ্রেণীর মানুষের চেহারায় অকালেই বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অভাবী জমিলার মায়ের মতো গ্রামে এই শ্রেণীর মানুষের হয়ে ওঠে। অভাবী জমিলার মায়ের মতো গ্রামে এই শ্রেণীর মানুষের অভাব নেই। এদের রান্নাঘর থাকে শূন্য, তাই তালা বাসনও শুকনো। কবি এদেরকে চেনেন তো বটে, তিনি তাদের চিরকালীন আত্মীয়। হাত রাখো বইটাই লাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবি অনুভব করেন জমিতে ফসল ফলানোর নাঙ্গল আর নৌকার বইটায় তার স্পর্শ লেগে আছে। কবি তাঁর হৃদয়ের মর্মমূলে এই অনুভূতিকে ধারণ করেন। মাটির সুবাস, এই স্নিগ্ধ গন্ধকে কবি তার শরীরে উপলব্ধি করেন। কবি জন্মভূমির সাথে তার আজীবনের সম্পর্ক বোঝাতে কথাটি বলেছেন। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে দুদু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবির অস্তিত্বে দুপাশে ধান ক্ষেতের মাঝে সরু পথ, সামনে অনাবিল দুদু নদীর কিনার। কবি তার সামনে বিরাজিত প্রকৃতিকে মায়াময় মনে করেন। তার মতে প্রকৃতি সুসজ্জিত, কবি অবুঝ বালকের মতো অস্তিত্বহীন নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকেন। কবি বাংলার অপূর্ব সৌন্দর্যে এতটাই বিমোহিত যে তিনি অবোধ বালকের মতো তাকিয়ে থাকেন প্রকৃতির দিকে। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা সবাই মিলে ভিডিও চিত্রে গানটি উপভোগ করি।
যেতে দে না আমার ছোট্ট সোনার গান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গানটি মনোযোগ সহকারে উপভোগ করেছ। বাড়ির কাজ। নিম্নের অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো বাড়িতে ভালো করে শিখবে। আসমানের তারা আর জমিনের ফুল কবির আগন্তুক না হওয়ার সাক্ষী কেন? আমি তার চিরচেনা স্বজন একজন, কবি এ কথা বলেছেন কেন? কদমালী বা জমিলার মাকেই কবি তার স্বজন ভাবেন কেন? আমি সাপনিক নিয়মে এখানে থাকি, কবি এ কথা বলেছেন কেন? কবি নিজেকে আগন্তুক হিসেবে মেনে নিতে রাজি নন কেন? খোদার কসম আমি বিন্দেশী প্রতীক নই, কবি কেন কসম করেছেন? নিম্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরগুলো বাড়িতে শিখবে। আমি কোনো আগন্তুক নই কবিতায় প্রকাশিত দেশাত্মবোধ ও জন্মভূমির সাথে কবির একাত্মতার দিকটি তুলে ধরো। আমি কোনো আগন্তুক নই কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। আমি কোনো আগন্তুক নই কবিতার অন্তর্গত চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। আমি কোনো আগন্তুক নই কবিতায় প্রকাশিত জন্মভূমির প্রতি মানুষের গভীর মমত্ববোধ দিকটি বিশ্লেষণ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।